হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। কানটা কাছে আন, তারপর বলতেছি। এবার বল। কানটা ওর কাছে নিয়ে বললাম, মায়া, বলছি যে প্রেম আর যুদ্ধে সব কিছুই সঠিক। বলেই আমার গালে কানে একটা ছোট করে কামড় দিল। আমি, আউ! মায়া, এবার আদর কর, নাহলে সারা শরীরে কামড় দিব। আমি, দিচ্ছি দিচ্ছি, বল কি করতে হবে। মায়া, তোর যা করতে মন চায়। আমি, ওকে। বলেই ওর কপালে হালকা করে একটা চুমু এঁকে দিলাম। হইছে তো, এবার ছাড়। মায়ার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখ আগুনের মতো লাল হয়ে আছে। বিষয়টা বুঝতেছি না। ওই কুত্তা, তোরে আমি কি করতে বলছি আর তুই কি করলি এটা? আদর করছি। এভাবে কি কেউ বউকে আদর করে? দেখ, তুই আমার বউ না, তাই এর থেকে বেশি আশা করিস না। তাই তো আমি তো পাগল, তাই এসব করতেছি। পাগল না হলে করতাম নাকি এসব? আর তুই তো পাষাণ একটা। বাহ, তুই এত তাড়াতাড়ি বুঝে যাবি, আমি আগে কখনো ভাবিনি। বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। আসার সময় মায়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ আবারও লাল হয়ে গেছে। তাই বেরিয়ে সোজা গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে এসে রুমে ঢুকতেই দেখি মায়া মুখ ফুলিয়ে বসে আছে। তাই আমিও কথা না বলে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। মায়া বিছানা থেকে নেমে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার মাথায় হাত বুলাতে লাগলো। কি হলো, এরকম করছিস কেন? যাওয়ার সময় কি বলে গিয়েছিলে? কোন সময়? মনে নেই? ওয়াশরুমে আমাকে কি বলে গিয়েছিলে? তুই ধীরে ধীরে বুদ্ধিমান হইতেছস, এটাই বলে গেলাম। আমি ওই কথাগুলো কেন বলছিলাম জানিস? না, কেন? কারণ এগুলো বললে তোর একটু মায়া হবে আর তুই আমাকে সিম্প্যাথি দিবি। কিন্তু কুত্তা, তুই তো একটুও দরদ দেখালি না। তো এখন কি করব আমি? তোর কিছুই করতে হবে না, যা করার আমি করব। কেন, কি করবি তুই? এটা করব। বলেই আমার চুলগুলো পিছনের দিকে টেনে ধরলো। চুলগুলো টানতেই মাথাটা উপরের দিকে আর মায়ার মাথাটা নিচের দিকে নামিয়ে আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলোকে কামড়ে ধরলো আর সামনে চুমু আঁকতে থাকে। আর ওর চুলগুলো ছাড়া ছিল, তাই চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে আমার মুখটা চারিদিক থেকে ঘিরে রাখলো। আর এতে মায়াও তার কাজও চালিয়ে গেল। এভাবে কতক্ষণ ছিলাম তা বলতে পারবো না। হঠাৎ মায়া আমাকে ছেড়ে দিয়ে দিল এক দৌড়, সোজা চলে গেল বাহিরে। আর আমি ভাবতে লাগলাম, এতক্ষণ আমার সাথে কি হলো? কি কঠিন সময় গেল আমার। আর একটু হলে শ্বাস আটকে মারা যেতাম। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে এলো তুষারের কাছে। কিরে, কি খবর? পিছনে বাস থাকলে না মানুষ খুব আরামেই থাকে। ও, তাহলে তো তুই ভালোই আছিস। তা এখানে আসতে বলার কারণটা কি বল? আসলে মায়া তো আমাকে শেষ করে দিতেছে। কেন, কি করেছে মায়া? তাহলে শুন। বলেই তুষারকে সব খুলে বললাম। সব কিছু তো তোর কথার মতোই চলতেছে, তাহলে সমস্যা কোথায়? ও তো তোর বউয়ের মতোই কাজ করে যাচ্ছে। আরে, ওর কষ্ট হইতাছে, তাও সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কিছুদিন পর সহ্যের বাঁধ ভেঙে গেলে তখন দিবে আরেক মোড়। তাহলে তুই আরও কিছুদিন দেখ, আর এদিকে ওর অভ্যাস হয়ে গেলে তখন না হয় ওকে কবুল করে নিস। ওকে? বলেই ওর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল কিছুদিন। পরীক্ষা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করি, আর এদিকে মায়াও আমাদের ঘরের একটা মেয়ে হয়ে গেছে। সব চলাচল আমাদের মতোই, কিন্তু কেন জানি ওকে মেনে নিতে পারছি না। এক সকালে, তুষার, কিরে আর কত ঘুমাবি? তুই আসলি কখন? সবার সাথেই আসছি। তা উঠ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিসের? আজকে তোর আর মায়ার না বিয়ে, তাই তো সবাই উঠে এসেছি। উঠ তাড়াতাড়ি। তোর মাথা ঠিক আছে? আমি মায়াকে বিয়ে করব? আবে উঠ, তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে। মেয়েটারে ফাউ আর কত খাটাবি? এবার তো মেনে নে।
মায়া কই, ওর সাথে আমার কথা আছে। হ্যাঁ তুই বস, আমি ওকে পাঠাচ্ছি। বলেই তুষার চলে গেল। কিছুক্ষণ পর মায়া আসলো। আমাকে ডাকছিলি? হ্যাঁ। কেন? দেখ, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি চাই না একটু পাগলামির জন্য তোর লাইফটা নষ্ট হয়ে যাক। আমাকে বিয়ে করলে তোর সারাদিন কাজ করতে হবে, আর যদি তুই এসব পাগলামি বাদ দিয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করিস, তাহলে সেখানে তোর সব কথাই চলবে। দেখ, পাগলামি না করে এবার একটু বুঝতে শিখ, না হলে সারা জীবন তোকে পস্তাতে হবে। তাই বলতেছি, যা গিয়ে বিয়েটা আটকে দে, নিজের মতো করে বাঁচ। আর এই কয়েকদিন তুই বুঝতে পেরেছিস যে মধ্যবিত্ত লাইফটা কত কষ্ট। দেখ, আমি কিসে খুশি তা কি তুই আমার থেকে বেশি বুঝিস? দেখ, পাগলামি করিস না। তুই কি খুশি আমি যদি বিয়েটা ভেঙে দেই? ঠিক আছে। কিছুক্ষণ পর তুষার রুমে আসলো। কিরে, তুই কি বললি মায়াকে যে ও বাহিরে গিয়ে বিয়ে করবে না বলছে? আরে, ওরে কিছুক্ষণ বুঝি বললাম, ও হয়তো বুঝতে পেরেছে। তোর কথায় ঘাবলা আছে রে। কোনো ঘাবলা নেই, সবই তোর মনের ভুল। আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই তুষার চলে গেল। তারপর সারাদিন এভাবেই কেটে গেল। মায়াও নিজের বাসায় চলে গেছে। বিকেলে তুষার কল দিয়ে দেখা করতে বলল। কিরে, ডাকলি কেন? তোর সাথে কথা আছে, চল ওই রুমটায় গিয়ে বসি। হ্যাঁ চল। বলেই ওর সাথে একটা রুমে ঢুকলাম। রুমে ঢুকেই ও দরজা লাগিয়ে দিল, আর তখনই কয়েকজন লোক মিলে আমাকে উড়াধুরা মারতে লাগলো। আমি বুঝছিলাম না ওরা কারা বা কেনই আমাকে মারতেছে। মেরে আমাকে একদম শুয়ে দিয়েছে। শালা, ভালোভাবে এতদিন বলছি কানে কথা নিস নাই, এখন কেমন লাগে? তুষার, তুই তুই এভাবে আমাকে মারতে পারলি? কালকে মায়াদের বাসায় যদি বিয়ের প্রস্তাব না পাঠাবি, তাহলে একেবারে জানে মেরে দেব। যদি নিজের ভালো চাস, তাহলে এখনই ফোন করে মায়াকে বিয়ের কথা বল। মেয়েটা না খেয়ে সারাদিন কাঁদতেছে, তাই এখন যে মারগুলো দিলাম সেগুলো তার প্রতিশোধ। এবার ফোন বের কর আর ফোন দে মায়াকে। হ্যাঁ দিতেছি। বলেই পকেট থেকে ফোন বের করে ফোন দিলাম মায়াকে। মায়া, কি হলো, আবার ফোন দিলি কেন? আমাকে বিয়ে করবি? কি, বিয়ে করবি আমাকে? হ্যাঁ, কিন্তু তুই তো সকালে না করে দিলি আমাকে। ওইসব কথা বাদ, এখন বল বিয়ে করবি কিনা? হ্যাঁ, তুই যখন বলবি তখনই বিয়ে করব। বল কখন বিয়ে করবি আমাকে? পরশু। সারাদিন খেয়েছিস কিছু? হ্যাঁ, তুই খেয়েছিস? এখন কয়েকটা খা, নাহলে আমাকে আরও খেতে হবে। কি খেতে হবে তোকে আরও? তুই জেনে কি করবি? তুই খাওয়া দাওয়া করে বিয়ের জন্য রেডি হ। আচ্ছা। বলেই ফোনটা কেটে দিল। নে, হয়েছে এবার? তুষার, হুম। তবে আরও একটা কথা। কি কথা? বিয়ের ঠিক 3 মাসের মাথায় যদি সুখবর না আসে আমার কানে, তাহলে আবার তোকে এমন আপ্যায়ন করা হবে, বুঝলি? মানে মায়াকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, বুঝছস? হ্যাঁ। তাহলে এবার চল ডাক্তারের কাছে, মারগুলো হজম করাতে হবে। তারপর কয়েকজন ধরে নিয়ে ডাক্তারের হালকা চিকিৎসা করিয়ে বাসায় দিয়ে আসলো। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি, কিন্তু আমি বাদে। না জানি ভবিষ্যতে কি হয় আমার জীবনে। চিন্তা শুধু একটাই, মায়া আবার বিরক্ত না হয়ে যায় এই মধ্যবিত্ত লাইফটাতে। কি যেন হয় আমার জীবনে, উপরালাই জানে। আসলে মায়াকে আমিও ভালোবাসি, তবে হারানো ভয়ে কোনো কিছু স্বাভাবিকভাবে বলতে পারি না। মধ্যরাত্রে এসব ভাবছিলাম ছাদে দাঁড়িয়ে। তখনই পিছন থেকে আব্বু ডাক দিল। কি হলো, এত রাতে বাইরে কি করো? বৌমা ঘরে একা একা, যাও ঘরে। হ্যাঁ, বলেই নিচে চলে আসলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। পিছনে ফিরতেই মায়া আমাকে নিজের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরল। মায়া, ভালোবাসি হুসাইন, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও বাসি, তবে কোনোদিন ছেড়ে যাবে না তো? ছেড়ে যাব, তবে জীবন থাকতে না, মরার পর যাব। তারপর মায়াকে কোলে করে বিছানায় নামিয়ে দিলাম, আর ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। আদর করবি না আমাকে? তাহলে তাকিয়ে না থেকে এখানে আয়। বলেই মায়া আমাকে একটানে শুয়ে দিল। তারপর যা হলো আমি বলতে পারবো না, কারণ আমার লজ্জা লাগে। 1 ঘন্টা পরে মায়া আমার উপরে উপরে শুয়ে আছে।
আর আমি মাথায় মাথায় হাত বুলিয়ে দিতেছি। মায়া, একটা কথা বলবো হুসাইন? হ্যাঁ বল। তুই তো বিয়ে করবি না বলে সকালে না করে দিয়েছিলি, তা বিকেলে আবার রাজি হলি, কারণটা কি বলতো? ওই কথাটা আর বলিস না। ওই বিকেলে তুষার আমাকে ফোন দিয়ে ডাকে, তারপর যা হয়েছিল সব কিছু বললাম মায়াকে। কি? ও আমার স্বামীরে মারছে? রাখ, ওর এখনই খবর নিতাছি। বলেই মায়া তুষারকে ফোন দিল। মায়া, ওই তুই হুসাইন রে মারলি কেন? তুষার, সোজা কথায় কাজ হয়েছিল না, তাই আঙ্গুলটা একটু বাঁকা করছিলাম আর কি। আর তোকে না ওয়াদা দিছিলাম যে কোনোভাবেই হোক না কেন হুসাইনকে তোর করে দিব। মায়া, যা করার করছত, এখন থেকে আর কোনো কিছুই করবি না। এখন থেকে ও শুধুই আমার, যা করার আমি করব, ওকে? বুঝছত? তুষার, গুড নাইট অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ বলেই ফোনটা কেটে দিল। মায়া, গুড নাইট। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল মায়া। আমিও আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে।